ফাঁকা ঢোক গিলে নেয় ইহান। ভদ্র মহিলার জানতে হবে এটা তার অধিকার। ধীরে ধীরে বলল, সেদিন চীনের কিছু সৈনিক যুদ্ধবিরতির নিয়ম তোয়াক্কা না করে আমাদের রেজিমেন্টে আক্রমণের চেষ্টা করেছিল। স্যারের কমান্ডে গ্রেনেড ফায়ারিং চলছিল। আর্টিলারি কোরের অফিসার ছিলাম আমরা 3 জন, আমি সাদমান এবং এক নেপালি সৈনিক। আমার টার্ন ছিল তখন। ওদের অতর্কিতে ছোড়াগুলি আমার হাতে লেগে ফায়ারিংয়ের জন্য পিন খুলে ফেলা রেডি টু ফায়ার গ্রেনেডটা হাত থেকে পড়ে যায় ভুলবশত। আর তারপর একটু দম নিয়ে নেয় ইহান। কাঁপছে তার চোখের পাতা। বলে, কাউকে না কাউকে আত্মত্যাগ করতেই হতো, নয়তো সবাই মারা পড়তো। এবং ওটা স্যারই ছিলেন যে এগিয়ে গিয়েছিলেন। আর কিচ্ছু বলতে পারছে না ইহান। প্রেরণা নিস্তেজ হয়ে কিছুক্ষণ চেয়ে থেকে বলে, কজন সোলজার ছিলেন আপনারা? 18 জন। অবুঝের মতো কেঁদে ওঠে প্রেরণা, চেবিয়ে ওঠে। আর কেউ ছিল না? শওকত ওয়াসিতই ছিলেন? ওর কান্নায় গোমট হয়ে উঠেছে গোটা লিভিং রুম। ওর কান্নায় হঠাৎ এক ফোঁটা জল ইহানের চোখ থেকেও পড়ে ভুল করে অস্ফুটে বলে, হ্যাঁ, শুধুমাত্র সাখওয়াত ওয়াসিতি ছিলেন। দূরে বুকে হাত চেপে কেঁদে যাচ্ছে প্রেরণা। ইহান বাকিটা বলে না ওয়াসিদ কতটা তোড়পে ছিল। ইহান শেষ সময়টিতে ওয়াসিদকে ধরতে পারেনি। একজন সোলজার হিসেবে পাশে সহযোদ্ধার লাশ ফেলে রেখেই তাকে অস্ত্র চালাতে হয়েছিল। ওই মিশনে 2টি গুলি বুকেও লেগেছিল ইহানের। বাঁচার আশা ছেড়ে দিয়ে পড়ে গিয়েছিল মাটিতে। কিন্তু সে বেঁচেছে, কাপুরুষটা বেঁচে থাকে, তাই হয়তো বেঁচেছে। সময় গড়ায় ইহান সামলে নেয় নিজেকে। প্রেরণাকে বলল, স্যারের লাশ দেখতে দেয়নি আপনাকে, তাই না? দুপাশে মাথা ঝাঁকায় প্রেরণা কাঁদতে কাঁদতে। স্যারের ইউনিফর্ম, স্যারের ডায়েরি, স্যারের চশমা সব পেয়েছিলেন তো ঠিকঠাক ভাবে? প্রেরণা এবারও মাথা নাড়ায়। ইহান বলে, আমি আইসিইউতে ছিলাম। ফিরে এসে কত দেখা করতে চেয়েছি আপনার সাথে, আপনি অনুমতি দেননি কেন? আমার কারোর সান্ত্বনা প্রয়োজন ছিল না। আমার অসহ্য লাগতো তাদের নাম শুনলেও, যাদের বাঁচাতে গিয়ে আমার হাজবেন্ড শহীদ হয়েছে। এত মহানুভব ছিল না বেঁচে ওই সময়টিতে আমার মাঝে। আর এখন আমি আপনার সামনে বসে, এখন কি রাগ লাগছে আমার উপর? আমি ওই একজন ছিলাম যাকে বাঁচাতে গিয়ে আপনার হাজবেন্ড শহীদ হয়েছে। রাগ নেই কারো উপর, আল্লাহ আপনার হায়াতের মালিক। রাগ কেন হব? স্যার সবসময় আপনার কথা বলতেন। স্যার বলতেন স্যার খুব লাকি আপনাকে পেয়ে। তবে কি জানেন, আপনার মতো লাকি এই পৃথিবীতে কেউ নেই যে স্যারের মতো লোকের সান্নিধ্য পেয়েছিল জীবনের একটা অংশে। একটা অংশে? উনি হাজবেন্ড আমার, এখনো তো আমি ওনারই বউ। জি, আপনি স্যারের বউ। উনি শেষ সময়ে কিছু বলেছিলেন? কোনো কথা বলতে পেরেছিলেন? বলেছিলেন তাজওয়ার আমার উপর যেন রাগ না রাখে। শাড়ির আঁচল খামচে ধরে প্রেরণা কাঁদতে থাকে ফুপিয়ে। ইহান উঠে দাঁড়িয়ে ব্যাকুল হয়ে শুদ্ধকে ডাকতেই শুধু ছুটে এসে ইহানের কোলে চড়ে। ওর 2 গালে আবারও চুমু খেয়ে ইহান বলে, তোমার মাম্মার ফোন থেকে মামাকে কল করো, বলো যে মাম্মা অসুস্থ, একটু যেন তাড়াতাড়ি বাড়িতে আসে। শুদ্ধ তাই করলো। ইহান আবারও প্রেরণার মুখোমুখি বসলো। কিছুক্ষণ চেয়ে চেয়ে দেখে বলল, আপনি স্যারের নীলিমা, কি আশ্চর্য। নতুনভাবে আপনার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগছে প্রেরণা। আমি আমাদের এই পরিচয় জীবনে ভুলব না, জীবনেও না। কথাটি বলেই উঠে দাঁড়ায় ইহান। সে টের পাচ্ছে তার বুকটা পুড়ছে। কার উপর হচ্ছে জানে না, তবে তার ভীষণ রাগ হচ্ছে। হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল অ্যাপার্টমেন্ট থেকে ইহান। দরজা টানলো শব্দ করে। বিকট শব্দে কাঁপল প্রেরণা। ঘোলাটে চোখে সেদিকে চেয়ে রইল। সেহার বিয়ের শপিংয়ের আলোচনা নিয়ে ব্যস্ত ছিল সবাই। রাত 11টা পর্যন্ত চলছিল ওদের আলাপন দোতলার লিভিং রুমে। বাড়িতে ঢুকে ক্লান্ত পায়ে ইহান দোতলায় উঠতেই ঋতু চোখ বড় বড় করে বলল, কি হয়েছে? মুখের এই কি হাল? ইনু শ্বশুরবাড়িতে কতক্ষণ ছিলি? বিকেল থেকে ফোন ধরিসনি কেন? খাবি? ভাত বাড়বো? ইহান জবাব না দিয়ে রুমে ঢুকে ধাপ করে দরজা লাগায়। ইরফান মির্জা আর ইসি একে অপরের মুখ দেখছে বড় দাদানের কাণ্ডে। এক ফাঁকে দূরে গিয়ে ইরফান ইনুকে কল করে। কিরে, তোর বড় ননদের কাছে গিয়েছিল বড় দাদান, আসার পর দেখি মুখ অন্ধকার, কি হয়েছে জানিস? জানি না তো দাদান, বাড়িতে এসেছি শুদ্ধর কল পেয়ে। আপু নাকি অসুস্থ, এসে দেখি খুব মাথা ব্যথা।
কাঁদলে চোখ মুখ ফুলে গেলে যেমন লাগে তেমন লাগছে। কল কেটে ইরফান কিছুই বুঝতে পারছে না সে। এদের মধ্যে হচ্ছেটা কি আসলে? রাতের খাবার ইহান খায়নি। সবাই যে যার মতো শুয়ে পড়লেও আলো ঘুমায়নি। বিকেলে ঘুমিয়েছে বলে এখন রাত জাগছে। পায়চারি করতে করতে ইহানের ঘরের বাতি জ্বলছে দেখেই সে এগিয়ে গিয়ে দরজায় নক করে। কিছুক্ষণ পরই দরজা খোলে ইহান। আলো বিবুড়ো হয়ে ছেলেকে দেখে। হঠাৎ ভীষণ উদ্বিগ্ন হয়ে বলে, হয়েছেটা কি? তুই এমন করছিস কেন? গায়ের পাঞ্জাবিটা অবধি বদলায় না ইহান। আলো বলে, দাঁড়া, রিটুকে ডাকছি, ও কান্নাকাটি শুরু করলে ঠিক বলবি। ইহান হাত টেনে ধরে বড় মায়ের নিচু গলায় বলে, অযথা টেনশন করবে, দেখো না, তুমি বসো। আলো বসলো সোফাতে। ইহান হঠাৎ বাচ্চাদের মতো আলোর কোলে মাথা রেখে মেঝেতে বসে পড়ল। চমকে ওঠে আলো। অবাক বিস্ময়ে ইহানকে দেখে অস্ফুট স্বরে বলে ওঠে, হয়েছে কি তোর, হয়েছে কি? দীর্ঘ সময় পরেও বুকটা হাহাকার করে উঠল ইহানের। বলে উঠল, বড় মা, ইহান তাজওয়ার মির্জা যদি অন্যের জিনিস নিয়ে নেয় সেটা কেমন দেখায় বলো? এর পেছনে হাজারটা কারণ থাকুক, হাজারটা সৎ উদ্দেশ্য থাকুক, দিন শেষে ওই লোকটা যদি আমাকে বলে বেঈমানি করলে, আমি কি জবাব দেব? আলো বুঝতে পারছে না কিছু। ছেলের মাথায় হাত বুলিয়ে বলে, জিনিসটা কি? লোকটা কে? ইহান জবাব দেয় না, উল্টে ছটফট করে বলে ওঠে, কেউ বুঝতে চাইবে না জিনিসটা। আমারও বহুল কাঙ্ক্ষিত। জিনিসটা পেলে আমি খুব যত্নেই রাখবো। জিনিসটা নিরাপদে থাকবে, এটা কেউ বুঝবে না। সবাই শুধু বলবে, ওই দেখ, কাণ্ডজ্ঞানহীন ইহান তাজওয়ার মির্জা বেঈমান একটা। মেঘলা দুপুরের হলদেটে আলো আর গা শিরশির করা ঠান্ডা আবহাওয়ায় ঝিমনির মতো আসছিল প্রেরণার। বিগত 1 ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছে শুদ্ধের স্কুলের সামনে। আজ মিড টার্ম পরীক্ষা শুরু হয়েছে শুদ্ধের, এবং আজই ওদের নিমন্ত্রণ আছে মির্জা বাড়িতে। সেহাকে উঠিয়ে নিয়ে যাবে আজ তার শ্বশুর বাড়ি থেকে। ইনু, প্রীতম আর মিস জেনি পৌঁছে গিয়েছে। প্রেরণা অপেক্ষা করছিল শুদ্ধর পরীক্ষা শেষ হওয়ার জন্য। ছেলেটা বেরুলে ওকে নিয়ে বাড়িতে গিয়ে গোসল সেরে দাওয়াত খেতে যাবে বলে মনস্থির করেছে। দাঁড়িয়ে থেকে পা ব্যথা করছে, কোথাও একটু বসবে সেই জো নেই। স্থান সংকুলানের জন্যে স্কুলের সামনে দাঁড়িয়ে থাকাও কষ্টের হয়ে দাঁড়ায় কখনো কখনো। আশেপাশে পুরুষ মানুষ এসে জড়ো হচ্ছে 2-1 করে। এরাও সম্ভবত গার্ডিয়ান। সবাইকে দেখতে দেখতে লম্বা একটা শ্বাস ফেলে প্রেরণা। সত্যি বলতে সে বরাবর চেয়েছে একটা নির্ঝঞ্ঝাট গৃহিণী জীবন, অথচ এই তাকে একা হাতে শুদ্ধের বাবা এবং মায়ের কাজগুলি করতে হয়। এজন্য সবাই তাকে খুব বাহবা দেয় সব সময়। কিন্তু প্রেরণা জানে প্রেরণার বিরক্তি আসছে রোজকার এই দায়িত্বে। জীবনের তেতো স্বাদ কমাতে তাই সে কল্পনার রাজ্যে বিচরণ করে। সেখানে দেখে শুদ্ধকে তার বাবা রোজ স্কুল থেকে নিয়ে আসছে। বাড়িতে ফিরলে প্রেরণা দুজনের ঘাম মুছিয়ে দিচ্ছে শাড়ির আঁচলে। এখনো যখন সে দেখছিল দৃশ্যটা কল্পনাতে, হুট করেই সেখানে চলে এলো ইহান তাজওয়ার মির্জা। ধবধবে সাদা আটোসাটো পাঞ্জাবি পরনে তার বলিষ্ঠ শরীরে। আটকে ওঠে প্রেরণা। বড় বড় শ্বাস ফেলে নিজের কল্পনা থেকে দ্রুত বেরিয়ে ঢোক গিলে চোরের মতো আশেপাশে তাকায়। তার হঠাৎ মনে হলো তার অবচেতন মনে হুটহাট আসা এই নোংরা চিন্তা ভাবনাগুলো লোকজনের কাছে দৃশ্যায়িত হচ্ছে। লোকজন মুখে থুথু জমিয়ে নিয়ে বলছে, ছি ছি ভদ্রমহিলা, এই তোমার স্বামীর প্রতি ভালোবাসা? মরে গিয়েছে বলে আর এক পুরুষ নিয়ে বাসনা সাজাও? প্রেরণা ছটফটিয়ে উঠে তাদের কাছে মনে মনেই সাফাই গায়ে নিজের। বিশ্বাস করুন, আমি শুদ্ধর বাবাকে ভালোবাসি। আমি বাসনা করতে চাই না অন্য পুরুষকে। আমার সাথে এসব কি হচ্ছে আমি জানি না, এর ওপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই। যদি থাকতো আমি কল্পনার প্রেরণার গলা টিপে ধরে মেরে ফেলতাম, অথবা ওই লোকটাকে বলতাম, দয়া করে আমার পিছু ছাড়ুন, আপনি আসবেন না আমার কল্পনায় হুট করে। কল্পনাতে প্রেরণা ফাঁকা নয়, আপনার প্রয়োজন নেই আমার। গাড়ির হর্নের শব্দে প্রেরণার ঘোর কাটে। মুখটা অন্ধকার হয়ে যায় হঠাৎ। 3-4 দিন পেরিয়েছে ওই লোকটার সাথে শেষ কথা হয়েছে। এমন একটি অদ্ভুত কাকতালীয় ঘটনায় 2 বাড়ির প্রত্যেকে বিস্মিত। ও বাড়ি থেকে বড়রা অনেকে ছুটে এসে প্রেরণাকে বিস্ময় নিয়ে দেখেছে, কথা বলেছে, প্রেরণার সাথে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছে। তারপর ওই লোকটা যেন 3 দিনের জন্য ফ্যানিশি হয়ে গিয়েছেন।
একটি অতীত, একটা স্বাভাবিক দুর্ঘটনা নিয়ে অপরাধ বোধে ভুগতে দিতে ইচ্ছুক নয় প্রেরণা কাউকে। সে চায় না এমনটা, কিন্তু এসব কথা বলার জন্যে সময় সুযোগ সে পায়নি, নয়তো প্রেরণা কথা বলতো লোকটার সাথে। প্রেরণার ভীষণ খারাপ লেগেছে আলোর কাছে এটা শুনে যে ওয়াসিদ শরীফের মৃত্যুকে কেন্দ্র করে ইহান তাজওয়ার সাইকিয়াট্রিস্টের তত্ত্বাবধানে ছিল দিনের পর দিন। চাকরি ছেড়েছে স্যারকে বাঁচাতে না পারার অপরাধ বোধে। লোকটা বুঝি এতটাই অনুগত ছিল নিজের স্যারের। দৃষ্টি ঝাপসা হয় প্রেরণার। অদ্ভুত এই পৃথিবী আর অদ্ভুত এখানকার মানুষগুলো। আরে প্রেরণা না? পুরুষালী কণ্ঠের ডাকে চকিতে ঘুরে তাকায় প্রেরণা। লোকটা হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে। রিকুর বাবা উনি, ব্যবসায়ী জিহাদুল ইসলাম। লোকটা এগিয়ে এসে উৎফুল্ল ভঙ্গিতে বলে, কেমন আছেন প্রেরণা? প্রেরণা খানিকটা পিছিয়ে যায় সংকোচে। লোকটাকে রিকু আর শুদ্ধের বন্ধুত্বের খাতিরে সহ্য করতে হয়, নয়তো প্রেরণার মাঝে মাঝে ওনার মুখের উপর বলতে ইচ্ছে করে। আমাকে প্রেরণা নয় ভাবি ডাকুন। হাসার চেষ্টা করে প্রেরণা বলে, এই তো ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ভাবি কেমন আছে? জিহাদুল প্রশ্নটার উত্তর দেওয়ার চাইতে প্রেরণাকে লক্ষ্য করতে আগ্রহী বেশি। ভীষণ অমায়িক, স্মার্ট একজন ভদ্র মহিলা। হাসিতেই দম আটকে দেয়। যে কোনো পুরুষ ঘায়েল হতে বাধ্য। ভেতরে ভেতরে শ্বাস ফেলে জিহাদুল বাড়ির বউগুলোই কেন এত ম্যারমেরে হয়, কেন এমন স্মার্ট এবং প্রাণোচ্ছল হয় না? প্রেরণা শাড়ির আঁচলে ঘাম মোছে। জিহাদুল এই দৃশ্যেও অভিভূত হয়। যেমন সুশ্রী ভদ্রমহিলা, তেমন সুশ্রী এর প্রতিটি কাজ। এখানে দাঁড়িয়ে আছেন কেন? চলুন গাড়িতে বসবেন আমার। শুদ্ধ আর রিকুতে একই সাথে বেরোবে। প্রেরণা দুপাশে ঘন ঘন মাথা নাড়ায়। না, তার দরকার নেই। এর মাঝে শুদ্ধ আর রিকু এলে রিকু পাপার কাছে বায়না করে শুদ্ধকে গাড়িতে নেবে সে। জিহাদুল ছেলের গাল টিপে দিয়ে বলে, অবশ্য শুদ্ধ গাড়িতে যাবে। আমরা শুদ্ধ আর তার মাম্মাকে পৌঁছে দেব। এই না না না, তার দরকার নেই। প্রেরণার বারণ শুনে শুদ্ধই শুরুতে চেঁচামেচি শুরু করে দেয়। সে রিকুর সাথে গাড়িতে উঠবে। প্রেরণা ছেলেকে ধমকাতেও পারছে না লোকসম্মুখে। সে অসহায়ের মতো আশেপাশে তাকায় শুধু। জিহাদুল হাসি হাসি মুখ করে গাড়ির দরজা খুলে দেয়। শুদ্ধ অবুঝের মতো লাফিয়ে ওঠে গাড়িতে, আর প্রেরণা ছাড়ে দীর্ঘশ্বাস। যেতে যেতে নিউ টাউন রোডে রিকুদের বাড়ির গেটে গাড়ি থামে। রিকুর মাম্মা জেরিন গেট খুলতেই গাড়িতে প্রেরণাকে দেখে কপাল খানিকটা কোচকালেও পর মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে মুখ হাসি হাসি করে সালাম দেয়। সত্যি বলতে প্রেরণাকে নিয়ে তাদের ভাবি মহলে সবার মধ্যে একটা আতঙ্ক কাজ করে বারবার। ভীষণ ঈর্ষা হয় প্রেরণার রূপ আর ফিগার দেখলে। সেই ঈর্ষা দ্বিগুণ বাড়ে যখন নিজেদের বরের মুখেও প্রেরণার প্রশংসা শোনে। ভাবিরা সব সময় তাই খুব একটা ঘনিষ্ঠ হতে চায় না। প্রেরণার সাথে পাঁচে নিজের স্বামীদের নজরে পড়ে যায় সুশ্রী আর চমৎকার শারীরিক গঠনের 28-এর এই বিধবা নিঃসঙ্গ ভদ্র মহিলাকে। কিন্তু ওই যে পুরুষ জাতের নাক লম্বা, এই ব্যাপারে ঠিক গন্ধ পেয়ে যাবেই এমন জিনিস এই দেশে আছে? রাশিয়ানে। চোখ দিয়ে গিলতেও কত আরাম, আর তার উপর বিধবা নিঃসঙ্গ। চোখে চোখে একটু হাই হ্যালো হলেই স্বেচ্ছায় সভ্যে সব কিছু। আর এই পুরুষ মানুষ হচ্ছে দয়ার শরীর। হাতের কাছে সুন্দরী বিধবা অসহায় নারী দেখলেই এদের সহানুভূতি জেগে ওঠে। সহানুভূতি দেখাতে দেখাতে বিছানায় নিয়ে শাড়ি খোলে। জেরিন স্বামীর উপর বিরক্ত। নিজের স্বামীর চরিত্র সম্পর্কে তার তো কিছু অজানা নেই। অফিস থেকে খবর আসে বিয়ের সাথে মাঝে মাঝে কেবিনের দরজা আটকে মিটিং ফিটিং করে। বাচ্চাদের মুখের দিকে চেয়ে চুপ করে থাকে জেরিন। সরাসরি প্রমাণ পেলেই একদিন গলা টিপে ধরবে। আজ এভাবে প্রেরণাকে দেখে মেজাজ বিগড়ে গেলেও পরিস্থিতি বুঝে চুপ থাকে জেরিন। জিহাদুল রিকুকে নামিয়ে দিয়ে গাড়ি স্টার্ট করে দিয়ে চলে যায় প্রেরণাদের নামিয়ে দিতে। সানাইয়ের শব্দে কান ছালাফালা হয়ে যাচ্ছে সকলের। শামিন গিয়ে 2বার থামিয়েছে। ইরফান শোনেনি বড়দের কথা। সাউন্ড বক্সে সানাইয়ের সুর বাজিয়ে চলেছে সকাল থেকে। এটা না করলে নাকি বিয়েবাড়ি লাগছে না বাড়িটাকে। খুবই সাধারণভাবে মেয়ের বিয়ের অনুষ্ঠান করছে শান্ত। বলতে গেলে ঘরোয়া পরিবেশে, এজন্য একটা পয়সাও সে শেহার মামাদের থেকে নেয়নি। শেহার দাদা বাড়ির লোকজন নিয়ে খুব কাছের হাতে গোনা 200 মানুষ নিমন্ত্রিত।
আর বরপক্ষ থেকে আসবে 20-22 জন। বাড়িটাকে সাজানোও হয়েছে খুবই সাধারণভাবে। এটা সেহার ইচ্ছেতে হয়েছে। সেহাকে সাজাতে এসেছে মোয়া। গাঢ় সবুজ রঙের বেনারসি আর হালকা সোনার গয়নায় একেবারেই দ্যুতি ছড়াচ্ছে মেয়েটা। তখনও তো মেকআপ নেয়নি। উজ্জ্বলের দাদুর সাথে ভিডিও কলে কথা বলতে বলতে গালে ব্লাশ অন নিচ্ছিল। ওপাশে নিজাম মাহমুদ উজ্জ্বলের ফোনটা নিয়ে বসেছে নাতবউয়ের সাথে কথা বলতে। পুরোপুরি সুস্থ নয় সে। আগের মতো হো হো করে হাসির ঝংকার তুলতে পারুন তার। নাতবউকে দেখাচ্ছে সে নিজেও একটা শেরওয়ানি নিয়েছে উজ্জ্বলের মতো, ধবধবে সাদা রঙের। বরকে দেখবে নাকি দাদু ভাই? নিজামের প্রশ্নে সেহা লাজুক হেসে দুপাশে মাথা নাড়ে। নিজাম মাহমুদ ধীরে ধীরে উজ্জ্বলের ঘরের দিকটাতে এগিয়ে যায়। উজ্জ্বল তখন সবেমাত্র গোসল শেষ করে বেরিয়েছে, কোমরে একটা ধবধবে সাদা রঙের তোয়ালে, ভেজা ভেজা শরীরটা উন্মুক্ত। নিজাম মাহমুদের হাতের ক্যামেরায়ও বন্দি হতেই চোখ বড় বড় করে উজ্জ্বল তড়িৎ ঘুরে যায়। তোয়ালে উঠিয়ে ঢেকে নেয় উন্মুক্ত বক্ষপট। সেহা চোখ নামিয়ে নেয় লজ্জায়। তার গাল দুটো ব্লাশ ছাড়াই লাল লাল হয়েছে। ওপাশে শুনতে পাওয়া যাচ্ছে দাদা নাতির তর্কাতর্কি। উজ্জ্বল ধীরে ধীরে বকছে দাদুকে, বলছে, ওটিতে কি ডাক্তারেরা কমন সেন্স কেটে রেখে দিয়েছে? এটা কি করলে? আরে আমি কি আর বুঝেছি তুই নেংটু পুংটু হয়ে বেরোবি এভাবে? উজ্জ্বল কটমট চোখে দাদুর দিকে তাকিয়ে আছে। নিজাম মাহমুদ বলছে, আরে একটু দেখুক না, তুই লন্ডন থেকে কত ভালো বডি বানিয়েছিস, একটু শো অফ করবি না? এরপর আর কত এভাবে দেখবে তোকে? রুদ্ধশ্বাসে ছুটে এসে উজ্জ্বল দাদুর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে কল কাটে। সেহা থম মেরে বসে আছে, বড় বড় শ্বাস ফেলছে সে লজ্জায়। পাশ থেকে এশিয়ার ইনু বলে ওঠে। সেহা দুই পাশে মাথা নাড়ায় ঘন ঘন, অর্থাৎ কেউ কিচ্ছু বলেনি। চুপচাপ কান থেকে ইয়ারফোন খুলে ফেলে সে। শ্বাস আটকে বসে থাকে। বাইরের বাগানে রান্নাবান্না চলছে। ইরফান খুবই দায়িত্বশীল ছেলে হয়েছে এই বাড়ির। এই প্রথম কোনো অনুষ্ঠান সে নেতৃত্ব দিচ্ছে বড়দের কোনো সাহায্য ছাড়াই। ওকে সাহায্য করছে মঈন আর প্রীতম। সবটা ঠিকভাবে সামলে উঠতে না পারলেও তার মেজাজ তাকে সামলে নিচ্ছে খুব ভালো করে। সুইমিং পুল এরিয়া থেকে বাইরের বাগানে উঁকি দিলে বাবুর্চিদের দেখা যাচ্ছে। ঘড়িতে সময় দেখে ইরফান হাঁক ছাড়ল। দাদু আর কতক্ষণ? জর্দা শেষ দাদু, এখন পায়েস। দ্রুত পায়ে হেঁটে ইরফান ভেতরে ঢোকে। যতটুকু কাজ করছে, চেঁচামেচি করছে তার চেয়েও বেশি। বড়রা সবাই ওর কাণ্ড দেখে ঠোঁট টিপে হাসছে। ইরফান কাউকে পাত্তা না দিয়ে হাঁক ছাড়তে ছাড়তে দোতলার বারান্দায় যায়। এই ইসে আর ইনো, আমি বলে দিলাম গেটে যদি বেশি টাকা চেয়ে কাহিনী করেছিস তো তোদের কপালে দুঃখ আছে। ঋতু আসে ওকে থামাতে। আহা, এত চেঁচাচ্ছিস কেন? আর এত লম্পঝম্প কেন? কাজ কি তুই একাই করছিস? গিয়ে দেখ, নিচে বাড়ির দুইটা জামাই মঈন আর প্রীতম কত কাজ করছে। তোর মতো হাঁক ডাক দিচ্ছে কেউ? ইরফান ঘর্মাক্ত শার্টের উপরের বোতাম দুইটা খুলতে খুলতে গা ছাড়া ভঙ্গিতে জবাব দেয়। যুগটাই এমন মাম্মা, নিজের ঢাক নিজেকেই পেটাতে হয়। ঋতু দেখে ছেলেকে, পরপর ঘুরে বড় ছেলের ঘরের দিকে তাকায়। ভেতর থেকে আপনা আপনি একটা বড় দীর্ঘশ্বাস বেরিয়ে যায় তার। কোনো কথা না বলে ঋতু চলে যায়। ইরফান নিজের বউয়ের খোঁজে রুমে ঢুকতে গিয়েও ঢুকলো না। তার পা থামলো দাদানের ঘরের সামনে। দরজা ভেতর থেকে বন্ধ। বিগত 4 দিন ধরে এমনটাই দেখছে ইরফান। দাদান নেই। কি এমন ঘটতে পারে? নিজের স্যারের বউকে ভালোবেসেছে বলে এমন করছে? এটুকু তো ইরফানের বোধগম্য হয়। দরজায় টোকা দেওয়ার সাথে সাথেই ইহান দরজা খুলল। মুখটাতে হাসি হাসি করার চেষ্টা তার। গোসল সেরে নতুন একটা সাদা পাঞ্জাবি পরে হাতা গুটিয়ে নিতে নিতে উদাস গলায় বলল, বেরিয়ে হচ্ছিলাম, বরপক্ষ রওনা দিয়েছে। পুরো ঘর থেকে সিগারেটের গন্ধ পাওয়া যাচ্ছে। ইরফান কয়েক পলক দাদানকে দেখে বলল, এভাবে আর হবে বলে মনে হয় না। তুমি ফেইল। দায়িত্বটা বড়দের উপর দেই, অথবা আমাকে দাও। কি? কৌতূহলী হয়ে ইহান জানতে চায়। তোমার আর জ্ঞানী আপার বিয়ে। ইহান চোখ তোলে তড়িৎ, পরপর চোখটা নামিয়ে বলে, এসব কিছু হবে না, শাট আপ।
মৃদু ধমকে ইহান ঘর থেকে বেরোতে নিলেই ইরফান হাত টেনে ধরল দাদানের। ইরফান ভাইয়ের মুখে প্রশ্নবোধক দৃষ্টি ফেলতেই হঠাৎ ইরফান বলে উঠল, কাউকে কারো থেকে কেড়ে নেবে না তুমি। ইহান ভাবলেশহীন দাঁড়িয়ে থাকে। ইরফান দরাজ গলায় ধীরে ধীরে বলে, প্রেরণা আর ওয়াসিদ শরীফ একে অপরকে ভালোবাসতো। ওয়াসিদ শরীফ যে প্রেরণাকে ভালোবাসতো, তার মৃত্যুর সাথে সাথে ওই প্রেরণার সত্তারও মৃত্যু হয়েছে। একটা সুন্দর ভালোবাসার গল্প শেষ হয়েছে। আই রিপিট, অপূর্ণ থাকেনি গল্পটা। ওয়াসিদ শরীফ প্রেরণার ভালোবাসা নিয়েই মারা গেছেন। এখন আরেক প্রেরণা আছে, যে শুদ্ধর সিঙ্গেল মাদার। তুমি চাইলে আরেকটা অধ্যায় ভদ্র মহিলা শুরু করতেই পারেন। এতে কারো ভাগে কম পড়ে যাবে না, না তোমার না ওয়াসিদ শরীফের। ম্লান হাসে ইহান ভাইয়ের থেকে হাত ছাড়িয়ে নিয়ে বলে, তুই তো বিয়ে করেছিস, স্ত্রীকে ভালোবাসিস। তুই স্যারের জায়গায় নিজেকে বসিয়ে জবাবটা দে তো, অনুমতি দে আমায় পারলে। ইরফান কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি ওয়াসিদ শরীফ, আমি মারা গিয়েছি। আমার এক জন্মের দায়িত্ব আমার স্ত্রী। আমি তাকে আমৃত্যু ভালোবেসেছি এবং আমি সবসময় চাই আমার স্ত্রী ভালো থাকুক। আমাদের পথ চলা ওই অতটুকুই ছিল। তার মতো জীবন সঙ্গী পেয়ে আমি জীবনে পরিপূর্ণ হয়ে মরেছি। এখন আমার জীবন সঙ্গী তার ভালো থাকার নিমিত্তে যা করতে চায় করুক, যাকে খুশি তাকে গ্রহণ করুক, আমার কোনো আফসোস নাই। এবং যে আমার বউকে ভালোবেসে আগলে রাখতে চায়, আমি অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করি, রাগ নেই তার উপর। ইহান হাসফাস করে উঠল ভাইয়ের মুখে কথাগুলো শুনে। তারপর হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল। তাকে এভাবে গুমোট হয়ে থাকলে চলবে না। সবকিছু স্বাভাবিকভাবে নিতে হবে। ওই সমুদ্র নীলার সাথে তার নিঃশব্দে যে বিচ্ছেদ ঘটেছে সেটাও স্বাভাবিকভাবে নিতে হবে। এত আবেগ এই বয়সে সত্যিই হাস্যকর। ইরফান ঠায় দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ, তারপর লম্বা শ্বাস ফেলে চলে গেল নিজের রুমে ঢুকতেই ইরফান থমকে দাঁড়ালো। প্রণবী হাতের কুচিগুলো মেঝেতে ফেলে দ্রুত আঁচল টেনে ঢেকে নিল বুক। ইরফান চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এভাবে নক না করে ঢুকে বেচারিকে বারবার বিব্রত করাটা কি অপরাধ নয় তার? তবে প্রণবী বিব্রত হয়নি। সে খুব ভালো করে জানে এ বাড়িতে এক অস্থির বাদর থাকে, যার স্বভাব হই হই রই রই, এবং তিনি ছাড়া এই ঘরে ত্রিসীমানায় কোনো পুরুষ লোক আসে না, এটাও প্রণবী জানে। এ বাড়ির জামাইরা এখন রয়ে সমঝে হাঁটাচলা করে দোতলায়। বাড়িতে একটা বউ মানুষ আছে তাই। প্রণবী শান্ত থেকে বলে, এটা আপনি? দরজা আটকে দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়িয়েছিল ইরফান। বলল, জি। এটা কি করছো? শাড়ি পরছি। সবাই শাড়ি পরবে আজ। মুয়া তো ভারী ব্যস্ত, তাই নিজে নিজে চেষ্টা করেছিলাম। ইরফান গিয়ে মেঝেতে বসলো হাঁটু গেড়ে। প্রণবীর কুচিগুলোতে হাত দিয়ে সেগুলো গুছিয়ে দিচ্ছে। মেয়েটা ঠিকঠাকভাবে জড়াতে পারেনি শাড়িটা। এটা ওকে বলতে ইচ্ছে করছে না। বলল, ওদের ডেকে নিলে না কেন? স্বামীর এহেন কথায় লাজুক হাসে প্রণবী। নিচু গলায় বলল, একটা কথা বলবো? আমি শুনতে পাচ্ছিলাম আপনি ঘরে ঢুকবেন, তাই ওদের ডাকিনি। কেন? এবার মাথা নিচু করে প্রণবী বলল, আপনি আমাকে হেল্প করবেন তাই। কথাটা বলতে গিয়ে যেন প্রণবীর দম বন্ধ হয়ে আসছে। ইরফান ধীরে ধীরে উঠে দাঁড়ায়। প্রণবীর লাল তিলে দৃষ্টি রেখে বলে, আমি শাড়ি পরিয়ে দিব তাই বলে? প্রণবী লাজুক হাসিয়ে জবাব না দিয়ে মাথা ঝাঁকালো উপর নিচে। ইরফান কি করলো? আচমকা এক টানে খুলে ফেললো প্রণবীর শাড়ি। কেঁপে উঠে দুই হাত আড়াআড়ি করে ঢেকে নেয় প্রণবীর লজ্জা। শরীরটা থরথর করে কেঁপে ওঠার আগেই ইরফান ওকে ঘুরিয়ে নিয়ে অস্থির ভঙ্গিতে শাড়ির একটা কোণা প্রণবীর কোমরে গুছে আঁচল হাতে সামলে নিয়ে ওর চারিপাশে ঘুরতে ঘুরতে ঘোর লাগা কণ্ঠে বলল, চলো তবে শুরু থেকে শুরু করি। আমি শুরু থেকে তোমাকে হেল্প করতে চাচ্ছি। বর এসেছে। সবাই মিলে চাপা গঞ্জন তুলে হুড়মুড় করে নামছে সিঁড়ি ভেঙে। সেহা বসে আছে চুপচাপ, মাথার দোপাট্টা সামলে। ওর পাশেই বসে আছে প্রেরণা। সে এসেছে কিছুক্ষণ আগে, কোথাও যায়নি। নিচে বড়দের সাথে দেখা করে সরাসরি সেহার কাছে এসেই বসেছে। খানিক সময় পেরিয়ে যেতেই উঁচু স্বরে চেঁচামেচি আর হাসাহাসির শব্দ পেল ওরা বাইরে। উসখুস করে উঠল সেহা। বেনারসি সামলে ধীরে
ধীরে জানালার কাছে গিয়ে উকি দেয়। এখান থেকে গেটের কাজটা দেখা যাচ্ছে। সেহা দেখতে পেল 1.5 লাখ টাকা দাবি করে ওই লোকটাকে নাস্তা নাবুদ করছে ইশিয়াপু আর ইনু। মঈন জিজ আর প্রীতম ভাইয়াও কোনো অংশে কম নয়। সবাই মিলে ধরেছে লোকটাকে, আর নিজাম দাদু সবার সাথে সমানে তর্ক চালাচ্ছে। সেহার মজা লাগছে খুব দৃশ্যটা দেখে। কোনো পক্ষই কারো থেকে কম না, শুধু ওই লোকটা চুপচাপ একপাশে সরে দাঁড়িয়ে আছে, মুখ হাসি হাসি করে। কখনো কখনো দাদুকে থামানোর চেষ্টাও করছে। আহ দাদু, থামো না। নিজাম মাহমুদ খেকিয়ে ওঠেন নাতির ওপর। আমি নিজাম মাহমুদ, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। তুই চুপ থাক। রাজা রামমোহন রায়, 1.5 লাখ টাকা দিয়ে দিবি? বউ দেখার তোর তস হয়েছে না? হাসির রোল পরে কেটে উজ্জ্বল দাদুর ধমক খেয়ে চুপ হয়ে যায়। শান্ত মুখটার দিকে সেহা তাকিয়ে রয় নির্নিমেষ। লোকটার ভাবভঙ্গি দেখে আসলেই মনে হচ্ছে 1.5 লাখ টাকা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সে বউয়ের মুখ দেখার জন্য 5 লাখও দিতে রাজি আজ। এমন নির্বিকার চিত্তে দাঁড়িয়ে আছে লোকটা। এসব কথা ভেবে ভেবেই সেহা লজ্জা রাঙা হচ্ছে বেশি। আচ্ছা, ওই লোকটাকে হঠাৎ অন্যরকম লাগছে কেন? বয়স আর একটু কম লাগছে। ঘটনা কি? ঘটনা খানিক বাদেই পরিষ্কার হয় সেহার কাছে। ওই লোকটা ক্লিন শেপ করেছে, রোদ লেগে চকচক করছে নীলচে ফর্সা ধারালো চোয়াল। লম্বা শরীরটাতে সাদা রঙের শেরওয়ানিটা খুব মানিয়েছে। হঠাৎ সেহা দেখতে পেল রাগী মির্জা তার বউয়ের হাত ধরে এগিয়ে যাচ্ছে গেটের কাছে। কি ভণ্ড ওই ছেলে! সারাদিন এশি আপু আর ইনুকে বকে এখন নিজেই গেট ধরছে। পার্টনার হিসেবে আবার বউকেও টেনে নিয়ে যাচ্ছে। সব কটা বদের হাড্ডি। বড় দাদানকে ডেকে সব কটাকে বকা খাওয়ালে কেমন হয়? সেহা একা একা হাসে সবাইকে দেখে। পরপর মনটা খুব খারাপ হয়। এই এতগুলো মানুষের সাথে দূরত্ব বেড়ে যাবে না তোর? না না, এমন দিন সেহার কখনো না আসুক। সেহার জীবনের সবগুলো মানুষ থাকুক যার যার নিজের জায়গা নিয়ে সব সময়। প্রেরণা নির্বাক দৃষ্টিতে বসে বসে দেখছিল সেহাকে। ঠিক এভাবেই তাকে একদিন সাজিয়ে একটা ঘরে রেখে গিয়েছিল তার ফুপি। প্রেরণা কান্নাকাটি করছিল সে বিয়ে করবে, কিন্তু স্বামীর কাছে যাবে না ভাই বোন ছেড়ে। তাই জানালা দিয়ে উকি মেরে এভাবেই দেখেছিল সে। ভীষণ লম্বা চওড়া দানবীয় শরীরের এক লোক তাকে বিয়ে করতে এসেছে। লোকটা নাকি মেজর। আরবির নাম শুনলেই প্রেরণার ভয় হতো খুব। সব মিলিয়ে বিয়েতেই খুব একটা মত ছিল না তার। কিন্তু যখন লোকটাকে বর বেশে হাসাহাসি করতে দেখলো, প্রেরণা অনিমেষে চেয়ে দেখেছিল তার জীবনের প্রথম পুরুষের দিকে, যে এসেছিল সরাসরি প্রেরণাকে বিয়ে করতে। এক দেখাতেই পছন্দ করে প্রেরণাকে লোকটা। খোঁজ খবর নিতে একদিন সময় নিয়েছিল, প্রস্তাব দিতে 10 মিনিট, বিয়ের আয়োজন করতে লেগেছিল 1 দুপুর। বিয়ের গেট ধরেছিল প্রেরণার কাজিনরা। প্রীতম প্রণবী ছোট ছিল, আর প্রীতম তো রেগেই ছিল শাওকাত ওয়াসিতের ওপর। শুরুতে ওরা 2 ভাই বোন দেখতে পারতো না লোকটাকে, তাদের থেকে তাদের আপুকে কেন কেড়ে নিয়ে যাচ্ছে তাই। গেটে লোকটা প্রথমেই প্রীতম আর প্রণবীকে আগলে নিয়েছিল। দুটোর কপালে চুমু খেয়ে সবিনয়ে জানতে চেয়েছিল কত টাকা চাও? প্রীতম রাগি রাগি গলায় বলেছিল। 30 লাখ। হেসে ফেলেছিল শাওকাত ওয়াসিত, বলেছিল মাত্র 30 লাখ টাকা দিলে আমাকে তোমাদের আপুর ভাগ দেবে। প্রণবী রেগে রেগে বলেছিল, না, 90 লাখ। ওসব কথা ভাবতে ভাবতে হঠাৎ হেসে ফেলে প্রেরণা। সেহা অবাক হয়ে বলে, হাসছো কেন প্রেরণা আপু? না কিছু না, তুমি তোমার বর দেখো, ভালো করে দেখো। রাতে এমনিতেও চোখ তুলে তাকাতে পারবে না, এখন মন ভরে দেখে নাও। সেহার গাল দুটো টমেটোর মতো লাল হয় লজ্জায়। প্রেরণার ওপর মেকি রাগ দেখিয়ে মুখ ঘুরিয়ে নয়। প্রেরণা হেসে উঠে দাঁড়ায়। এখানে বসে থাকার কোনো মানে হয় না। তাকে নিচে গিয়ে আন্টিদের সাথে মিলেমিশে কাজ করতে হবে। বরপক্ষের মুরব্বী মানুষ বেশি, তাদের আলাদা যত্নের একটা ব্যাপার থাকে তো। এসে অসুস্থ, ইনু ছোটাছুটি করতে পারে না, প্রণমীও তো কিছুই করতে পারে না। সে এত নিকটাত্মীয় হয়ে এভাবে বসে থাকবে? সেহাকে সেহার মতো ছেড়ে দিয়ে প্রেরণা ঘর থেকে হন্তদন্ত হয়ে বেরোতেই আচানক ধাক্কা খেল শক্ত একটা শরীরের সাথে। বাহুতে ব্যথা পেয়ে প্রেরণা হাত ডলতে ডলতে পিছিয়ে গিয়ে যেই না চোখ তুলল, অমনি কথা হারিয়ে ফেলল মুখের। সরি বলতে গিয়েও বলল না। ইহান চুপচাপ তাকিয়ে আছে, প্রেরণাও তাই।
দোতলার ওই কোণজুড়ে পিনপতন নীরবতা বিরাজমান, যেন কথা বললে সর্বনাশ ঘটে যাবে, যেন জাত চলে যাবে দুজনের। তাই সাবধানতা অবলম্বন। একটা গাঢ় বেগুনি রঙের অর্গানজা শাড়ি পরেছিল প্রেরণা, হাতে গলায় সামান্য গয়না, খোলা চুলগুলো এখনো ভেজা ভেজা। প্রেরণা টেনে নিল ঘোমটা। বরাবর যেমন করে ইহান তলিয়ে যায় ওই হৃদয় বিধ্বংসী সৌন্দর্যে এবারও গেল। কিছু পলক বাদে প্রেরণাই নড়ে চড়ে উঠল। ইহানের সাথে তার কথা আছে, কিন্তু সে টের পেল সে কিছু বলতে পারছে না। লোকটার গম্ভীরতা তাকে বাধা দিচ্ছে, তাই চোখ নামিয়ে দাঁড়িয়ে থাকে সে। আর ইহান আরও কিছু পলক তার সমুদ্র নীলাকে দেখে চুপচাপ চলে যায় সেখান থেকে বিনা শব্দে। প্রেরণা দাঁড়িয়ে থাকে ঠাই, লোকটার প্রস্থানের দিকে নিস্পন্দ চোখে চেয়ে। বরের আসন সাজানো হয়েছে বাইরের প্যান্ডেলে। ওখানে বরের খিদমত করার জন্য আছে ইনায়া এবং প্রণমী। ইসির শরীরটা হঠাৎ খারাপ হতেই মঈন রেগে ধমকে ওকে দোতলায় পাঠালো। সে এখন রুমে শুয়ে আছে। বরপক্ষ থেকে দুজন অতি প্রবীণ ব্যক্তি, নিজাম মাহমুদের বড় দুই ভাই, তাদেরকে বসানো হয়েছে অন্দরে এনে। মুরব্বী বৃদ্ধদের একটু আলাদা যত্নের ব্যাপার থাকে। এ পক্ষ ও পক্ষ মিলিয়ে 18-20 জন বৃদ্ধ লিভিং রুমে বসে আছেন। তাদের আপ্যায়ন করছে আলো। প্রেরণা নিচে নামতেই পরি বলল, তোমার কি শরীর খারাপ? শরীর খারাপ না হলে যাও তো বরের আসনের কাছে। ওরা ছোট আর ফাজিল, কি থেকে কি করে ফেলে। নতুন জামাই যদি ওদের ফাজলামিতে মাইন্ড করে, তুমি গিয়ে একটু তদারকি করো। আন্টি, ওখানে ইরফান আছে, মঈন ভাইয়া আছে, ফাজলামি কে করবে? আপনি আমাকে এখানে দায়িত্ব দিন, আমি দাদুদের শরবত খাওয়াচ্ছি, বাইরে যেতে মন চাচ্ছে না। আলো তাই করলো। হেসে হাতের ট্রেটা প্রেরণাকে দিয়ে ওপাশে সরে যায়। প্রেরণাকে দেখে নিজাম মাহমুদ হেসে বললেন, হ্যাঁ লাভলি লেডি, কি ব্যাপার, তুমি এই বুড়োদের এতটা পছন্দ করো? হাসতে হাসতে এগিয়ে যায় প্রেরণা, উচ্ছ্বসিত কণ্ঠে বলে, জি, আপনার টানেই তো এখানে এলাম। যখন থেকে আপনাকে দেখেছি আমার তো রাতের ঘুম উড়ে গিয়েছে। মনটা শুধু ছটফট করেছে হ্যান্ডসাম নিজাম মাহমুদকে কখন একটু দেখবো। বৃদ্ধরা হাসতে হাসতে ভেঙে পড়লেন সবাই প্রেরণার দুষ্টুমিতে। প্রেরণা মিষ্টি হাসি ঠোঁটে ঝুলিয়ে সবার হাতে শরবত তুলে দিয়ে ঘুরতেই থমকালো। অদূরে দাঁড়িয়ে আছে ইহান, তারই দিকে দৃষ্টি দিয়ে মুগ্ধতা মেশানো মলিন দৃষ্টিতে দেখেছিল প্রেরণার খিলখিলে হাসি বৃদ্ধদের সাথে। যখনই প্রেরণার দৃষ্টিতে মিলন ঘটল, ওই দৃষ্টির থতমত খেয়ে ইহান চোখ নামিয়ে মুখটা গম্ভীর করে পাঞ্জাবির হাতা গুটিয়ে নিয়ে বেরিয়ে গেল বাইরে। প্রেরণা দাঁড়িয়ে রইল বিভ্রান্তের ন্যায়। ওদিকে নিজাম মাহমুদ তাকে কি বলছে সে শোনে না। তার সমস্ত মনোযোগ ইহান তাজওয়ার মির্জার উপেক্ষাতেই ছিল। আলো আর পরি ঋতুর সামনে প্রেরণার কথাই বলছিল। আলো বলল, 10টা মেয়ের ক্ষমতা নিয়ে ঘুরে এই মেয়ে, কথায় আচরণে মেধা পরিশ্রমে সৌন্দর্যে কেউ একে হারাতে পারবে না। পরি মাথা দোলায় আলোর কথায়। ঠিক বলেছ ভাবি, আমার ওকে ভীষণ পছন্দ। সত্যি যদি অবিবাহিত থাকতো না, ওকেও এই বাড়িতেই ঠোকাতাম। হাসে আলো, বলে, ঠিক ঠিক, আমিও এটাই ভাবি ওকে দেখলে। ঋতু চুপচাপ শোনে তার চাঁদের কথা। পরপর একটা লম্বা দীর্ঘশ্বাস বেরিয়ে যায় তার ভেতর থেকে। চুপচাপ এগিয়ে যায় সে প্রেরণার কাছে। কাঁধে কারো হাত টের পেতেই প্রেরণা চমকে উঠে ঘুরে তাকায়। ঋতুকে দেখতেই পেয়েই অস্ফুটে বলে, আন্টি আপনি? ওর হাত থেকে ট্রেটা নিয়ে নেয় কি ঋতু দরজ গলায় বলে, অসুস্থ লাগছে তোমাকে দেখে, দোতলায় গিয়ে বিশ্রাম করো। জানি তুমি খুব কাজের মেয়ে, যাও। প্রেরণা মলিন হেসে দোতলায় সিঁড়ি ধরল। ঋতু ওর পেছন পেছন উঠছে। হঠাৎ নিচু গলায় বলল, তোমার হাজবেন্ড খুব চমৎকার এবং অমায়িক লোক ছিল, আমাদের বাড়িতে একবার এসেছিল। প্রেরণা জবাব দেয় না। ঋতু ওকে গেস্ট রুম খুলে দিয়ে বলে, এখানে শুয়ে নিরাবিলি রেস্ট নাও। বাইরে এত ছেলে চোখরা, তোমাকে দেখলে তো মনে হয় না তুমি বিবাহিত। অহেতুক বিরক্ত করবে। আজ তোমাকে ভীষণ সুন্দর লাগছে।
প্রেরণা জানে না ঋতুর এত খাতিরের কারণ। সে দ্বিধান্বিত চোখে দেখে শুধু। এমনিতেও তার এমন নিরিবিলি একটা জায়গার দরকার ছিল কিছু সময়ের জন্যে। ঋতুকে বিনয়ের সহিত ধন্যবাদ দিয়ে দরজা চাপিয়ে চুপচাপ শুয়ে থাকে। বর বউকে একসাথে বসিয়ে খাওয়ানো হবে। ইরফান এসে সেহাকে নিয়ে গেল বর আসনের কাছে। ওদিকে ইসিও আবার লাফাতে লাফাতে নিচে নেমে মুইনের পাশে দাঁড়ালো। ওদের নতুন প্ল্যান উজ্জ্বলের জুতা চুরি। সবুজ বেনারসিতে এক স্নিগ্ধ সরল মেয়েকে উজ্জ্বলের পাশে যখন বসানো হলো, উজ্জ্বল সাথে সাথে খুবই স্বাভাবিক ভঙ্গিতে হাসলো সেহাও। উজ্জ্বল বলল, দাদুর সাথে বিষয়টা নিয়ে তর্ক করেছিলাম। সবুজ রঙের বেনারসি, ব্যাপারটা অদ্ভুত লেগেছিল। দাদু বলল, সবুজ সতেজতার রং। আমার স্নিগ্ধ নাতবউকে এটাতে দারুণ লাগবে। দাদুর কথা ঠিক, সবুজ আসলেই তোমার রং। তোমাকে দারুণ লাগছে শ্রাবন্তী। সেহা মুচকি হেসে চোখ নামিয়ে নিল, নিচু গলায় বলল, আর সাদা সম্ভবত আপনার রং। এই শেরওয়ানি আমার পছন্দ না, বাবা কিনেছে। পেছন থেকে হৈ হৈ করে উঠল উজ্জ্বলের বন্ধুরা। জামাই আপ্যায়নে ইনশিরাহ বসেছে, ওকে সাহায্য করছে মঈন আর ইরফান। সবাই যখন কথাবার্তা আর হাসাহাসিতে ব্যস্ত, তখন ইনু উজ্জ্বলের জুতো জোড়া লেহেঙ্গার দোপাট্টার আড়ালে লুকিয়ে প্রণমীকে সাথে নিয়ে ছুট লাগালো অন্দরে। জুতো জোড়া কোথায় লুকাবে ভেবে পাচ্ছিল না ইনু। বড়রা দেখলেই তো রাগারাগি করে সব প্ল্যান ভেস্তে দেবে। প্রণমীর মাথাতে তখন একটা পরিকল্পনা এলো। ইনুর কানে বলল সে কথাটা। এক দফা অতিথিদের তদারকি করে ইহান বেরিয়ে এলো মাঠে। আজকের আবহাওয়াটা চমৎকার এবং আরামদায়ক। ভালোই বৃষ্টি শুরু হবার আগে সব যদি শেষ হয় তবে দারুণ হবে। সকাল থেকে ইরফান দেখেছে সবটা, বাকিটা ইহান দেখবে। মাঠে বেরিয়েই ইহান দাঁড়িয়ে পড়ল। মাঠের ভিতর ছোটাছুটি করছে বাচ্চারা, শুদ্ধও আছে ওদের সাথে। ইহান কিছুক্ষণ চেয়ে থেকে ডেকে উঠল, শুদ্ধ ইহান আঙ্কেলের গলার আওয়াজ পেয়েই মুখ হাসি হাসি করে ছুটে গেল। গিয়েই ঝাঁপিয়ে উঠল কোলে বরাবরের মতো। ওর দুগালে চুমু খেয়ে ইহান বলল, খেয়েছো? কে খাইয়ে দিল? পাম্মা তো অসুস্থ। মামি মনি খাইয়ে দিয়েছে। বেশ, আজ এক্সাম কেমন হলো? খুব ভালো। সব আনসার করেছো? জি। জানো আঙ্কেল, মাম্মা বলেছে নেক্সট ভ্যাকেশনে মাম্মা রোলার কোস্টারে চড়তে নিয়ে যাবে আমাকে, এবং সবাইকে নিয়ে যাবে। খালামণি, খালু, মামা, মামি, মনি, ইশারা আন্টি, পুলিশ আঙ্কেল। লয়ার আঙ্কেল? নতুন আঙ্কেল। ও, তুমি বলতে চাইছো লয়ার আঙ্কেল? হাসতে হাসতে বলে ইহান। শুদ্ধ লাজুক হাসে। ইহান বলে, আমাকে নেবে না? হ্যাঁ নিব তো, তোমাকেও নিব। তোমার মাম্মা রাজি হয়েছে? প্রথমে রাজি হয়নি। কেন রাজি হয়নি? মাম্মা বলেছে তুমি ব্যস্ত। ইহান মলিন হেসে আরো একটা চুমু খেলো শুদ্ধকে। আদুরে গলায় বলল, মাম্মা ঠিকই বলেছে, আমি ভীষণ ব্যস্ত। তবে শুদ্ধর আগে ইহান আঙ্কেলের কোনো ব্যস্ততা নেই। ওকে, আমাকে যখন যখন মনে পড়বে কল করবে। তবে মাম্মাকে বিরক্ত করবে না, মাম্মাকে ফোন করতে বলবে না, মামুনিকে বলবে, কেমন? শুদ্ধ মাথা দোলায়। ভেতরে বর আসনের কাছে হৈহট্টগোলের আওয়াজ পেয়ে ইহান শুদ্ধকে নামিয়ে দিয়ে যায় সেখানে। হৈহল্লা করছে উজ্জ্বলের বন্ধুরা। খাওয়া শেষে যখন বড়বউকে মুরব্বীদের কাছে দোয়া চাইবার জন্য নিয়ে যাওয়া হলো, তখন আবিষ্কার হলো উজ্জ্বলের জুতো নেই। ওনারা পাকড়াও করলেন ইসি, ইনু, প্রণমী আর বাকি মেয়েদের। ওরা দাবি করে বসলো আরো 50,000। এটা নিয়েই খুনসুটি হচ্ছে, কেউ কারো থেকে কম নয়। উজ্জ্বল খালি পায়ে বর আসনে দাঁড়িয়ে আছে, সেহাও চুপচাপ দাঁড়িয়ে আছে। এবার ইহানের মেজাজ বিগড়ে গেল। গিয়েই নিজের ভাই বোন আর বোন জামাইদের আড়ালে ডাকলো এবং চেঁচিয়ে উঠল ইনু আর ইসির ওপর, ফাজলামির একটা সীমা থাকে জানিস? তখন না 1 লাখ নিলি, আবার কি? এটা কেমন ছেঁচড়ামি? মঈন আর প্রীতম ভাই বোনদের মধ্যে ঢুকলো না। ওদের বকা খেতে দিয়ে দাঁত কেলাতে কেলাতে বেরিয়ে গেল। এদিকে ইরফান পারছে না বড় দাদানকে থামাতে। ওরা কত বড় বড় অফিসার জানিস? ওনাদের গাড়ি দেখে কতজন সালাম ঠোকে জানিস? তাদের সাথে হেলে দুলে মস্করা করছিস আহাম্মকের মতো। ইসির হঠাৎ কান্না চলে আসলো বকুনি খেয়ে। বড় দাদান এভাবে কখনো বকে না। ইরফান ওর ছলো ছলো চোখ দুটো দেখে ইহানকে সরিয়ে নিয়ে বলল, কেউ মাইন্ড করছে না, তুমি ওভার রিয়াক্ট করছো।
আমি ওভার রিয়াক্ট করছি? দে উজ্জ্বলের জুতো দে। আগে সেহাকে বিদায় জানাই, তারপর সন্ধ্যায় তোদের ধরছি। জুতো লাগবে? আমরা কেউ দিতে পারবো না, তোমার লাগলে তুমি গিয়ে নিয়ে আসো। আচ্ছা আনবো। কোথায় রেখেছিস? ইরফান বাঁকা হাসলো, পরপর গা ছাড়া ভঙ্গিতে বলল, প্রেরণা আপুর কাছে। যাও গিয়ে নিয়ে আসো, কেউ যাবে না আমাদের মধ্য থেকে। জুতা তোমার প্রয়োজন, তুমি আনবে, যাবে আর প্রেরণা আপুকে বলবে আপনার কাছে ওটা আপনার কাছে ওরা যেটা রেখে গেছে সেটা আমাকে দিন। ইনশিরাহ হঠাৎ চোখ মুছে হেসে ফেলল খিলখিল করে। ইনুও হাসছে। ইরফান নির্বিকার চিত্তে দাঁড়িয়ে আছে। ইহান ওদের সবাইকে কটমট দৃষ্টিতে কিছুক্ষণ দেখে হন্তদন্ত হয়ে বাড়ির ভেতর ঢুকে সোজা দোতলায় উঠল। গেস্ট রুমের দরজার কাছে এসে থামল ওর পা। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে লম্বা শ্বাস ফেলে নক করল। খানিক বাদেই প্রেরণা দরজা খুলতেই ইহান ওর দিকে না তাকিয়ে তাড়াহুড়ো গলায় বলল, আপনার কাছে ওরা যা রেখে গিয়েছে আমাকে দিন। প্রেরণা 2 সেকেন্ড তাকিয়ে থাকলো লোকটার দিকে, তারপর গিয়ে একটা গোলাপ ফুল এনে ইহানের দিকে বাড়িয়ে দিতেই ইহান চোখ বড় বড় করে তাকালো, কেশে উঠল। অতি দ্রুত নিজেকে সামলে নিলেও সামলাতে পারল না নিজের গলা। বলল, এটা কেন? ফুল দিয়ে কি কেন? প্রেরণা কপাল কোচকায়, অবাক হয়ে বলে, ওরা তো এটাই রেখে গেল আমার কাছে, এটা উজ্জ্বল ভাই এনেছে শেহার জন্য। নিমেষেই হাঁপ ছাড়লো ইহান, ফুলটা নিল না, সংকোচ নিয়ে বলে, সরি, এটা না আসলে। ঠিক তখনই পেছন থেকে ইরফানের আওয়াজ পেল। ইসির ঘর থেকে উজ্জ্বলের লুকানো জুতা নিয়ে সিঁড়ির কাছে যেতে যেতে বলে, 40,000-এ রাজি হয়েছে দাদান, যতটা ভেবেছি অতটা গিফটটা না। ইহান দাঁতে দাঁত চেপে এগিয়ে গেল, ভাইকে হুমকি দিয়ে বলল, এই শেহার বিদায়ের পরে তোরা সবকটা আমার সাথে দেখা করবি। মিছি মিছি হাই তুলল। ইরফান জবাব দিল, হবে না, আমরাও যাচ্ছি শেহার সাথে। সন্ধ্যা হব হব করছিল তখন, বৃষ্টিও নামবে বোধ হয়। সেহা তখন শান্তিনীরের সদর দরজায় দাঁড়িয়ে আছে, বাবা মামা মামিরা আর ভাই বোনদের কাছ থেকে বিদায় নেবে বলে। শান্ত একটুও কাঁদছে না, নিজেকে খুব শক্ত রাখার চেষ্টা করে মেয়ের কপালে চুমু খেয়ে বলে, আমি জানি তুমি খুব ভালো থাকবে, সে চেষ্টা তোমার মধ্যে আছে। নিজের সাথে উজ্জ্বল আর দাদুকেও ভালো রেখো। সামান্য দায়িত্ব বাড়িয়ে দিলাম মা, সামান্য একটু দায়িত্ব। সেহা কাঁদছে বাবাকে ধরে রেখে। ওর মামিরা ওকে টেনে নিয়ে চুমু খেলো অজস্র। এরপর এলো ওর মামাদের পালা। এসে তার একমাত্র সন্তানকে সব মামারাই মাত্রাতিরিক্ত স্নেহ করেছে। বলতে গেলে নিজের ছেলে মেয়েদের থেকেও বেশি আহ্লাদ দিয়েছে সেহাকে। সেহা মামাদের ধরে কাঁদছে, মামারা ওকে ধরে কাঁদছে। উজ্জ্বল বিব্রত ভঙ্গিতে এক পাশে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। ইনু ইসি এক পাশে দাঁড়িয়ে কাঁদছে। ওদের কান্না শুনে কান্না পাচ্ছে প্রণমীরও। সেহা সবাইকে বিদায়ী আলিঙ্গন করে এক দফা কেঁদে দিয়ে ইহানের সামনে দাঁড়ায় ইরফানের সামনে। 2 ভাই ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে উজ্জ্বলের হাতে তুলে দেয়। ইহান গলার স্বর খুব স্বাভাবিক রেখে বলে, আমাদের 5 ভাই বোনের মধ্যে সবথেকে সরল মনের মেয়েটাকে আপনি নিয়ে নিলেন, প্লিজ। উজ্জ্বল ওকে আর কিছু বলতে না দিয়ে আলিঙ্গন করলো ইরফানকে। নিজের শ্বশুর আর মামা শ্বশুরদের হাতে ধরে দোয়া নিয়ে বউয়ের হাত ধরে গাড়িতে উঠল। নিজাম মাহমুদ এসে দাঁড়ালেন এবাড়ির বড়দের সামনে। সবার কান্না দেখে অশ্রুসিক্ত তারও চোখ। ধরা গলায় সবাইকে আশ্বস্ত করলেন, যতদিন জীবিত আছি ওদের দুজনের পাশে থাকবো ইনশাল্লাহ। খুব সুন্দর করে সংসার করা শেখাবো ওদের, এত কান্নাকাটির কিচ্ছু হয়নি। শেষ সময়ে প্রেরণাও নামলো। পরি চোখের পানি মুছে এসে ওকে বলল, ইসি, মইন, ইরফান, প্রণমী, ইনু, প্রীতম সবাই যাচ্ছে শেয়ার সাথে, তুমিও যাবে? শুদ্ধ ভালো লাগতো। না আন্টি, শুদ্ধর পরীক্ষা চলছে তো। কথাটা বলেই প্রেরণা আশেপাশে তাকিয়ে শুদ্ধকে খুঁজতে লাগলো। দেখতে পেল শুদ্ধ ইহানের কোলে। সেহাকে নিয়ে যখন বরের গাড়ি শান্তিনীরের গেট পেরুলো, তখনও ইহান গেটের কাছে দাঁড়িয়ে শুদ্ধের সাথে কথা বলছে অনবরত। শুদ্ধকে বিবরণ দিচ্ছে, সেহা আন্টি এখন থেকে লয়ার আঙ্কেলের বাড়িতে থাকবে, কারণ তাদের বিয়ে হয়ে গিয়েছে।
শুদ্ধ গভীর মনোযোগে তার সমস্ত কৌতূহলী প্রশ্নগুলোর উত্তর জেনে নিচ্ছে। প্রেরণা দৃশ্যটা কিছুক্ষণ দেখে ভিতরে ঢুকে মিস জেনিকে খুঁজতে লাগলো। এখন তাদের বেরোতেই হবে। পুরানো ঢাকাতে রাজকীয় এই বাড়িটা শেহার স্বামীর বাড়ি। নেমপ্লেটে বড় সড়ো করে লেখা খান প্যালেস, নিচের দেওয়ালে আঁচড় কেটে ছোট্ট করে লেখা খানুদের খানদানি প্যালেস। দেখলেই বোঝা যায় পাড়ার কোনো দস্যি ছেলে এটা করেছে। ওরা যখন পৌঁছালো তখন এশার আজান দিয়েছে। আজ রাস্তায় খুব জ্যাম ছিল। বেনারসিতে ঘেমে নিয়ে একাকার শেহা গাড়ি থেকে নেমেই ফুরফুরে হাওয়া আর চোখের সামনে সাদা রঙের বাড়িটা দেখে একটু শান্ত হলো। কেঁদে কেটে সাজগোজের অবস্থা খুব খারাপ করেছে মেয়েটা। উজ্জ্বলের কলিগ ও বন্ধু সহ দূরের বরযাত্রীরা চলে গিয়েছে। এখানে আপাতত নিজাম মাহমুদ, উজ্জ্বল, তার কিছু চাচা চাচি আর বাড়ির জনবিশেক কেয়ারটেকার ছাড়া আর কেউ নেই। নিজাম মাহমুদ গাড়ি থেকে নেমে সবাইকে উদ্দেশ্য করে বলল, বাড়িটা মহিলা বিবর্জিত ছিল এতদিন। নাতবউ আসবে শুনে 4 জন খালা রেখেছি। মঈন বলল, আপনাদের নিকট আত্মীয়ের ভেতরে কোনো মহিলা নেই? আছে, তবে সবাই লন্ডনে সেটেল। এখানে যে কয়জন আছে তারা ভেতরে আছে বউ বরণ করবে বলে। 2 দিন থেকে চলে যাবে বরিশাল। বলেই নিজাম মাহমুদ এসে শেহার হাত ধরল, নরম গলায় বলল, অসুস্থ হয়ে পড়লে এসো গিন্নি তোমার সংসারে। শেহা দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে সবকিছু দেখছে। ওর পেছনে পেছনে ঢুকলো মঈন, ইসি, ইরফান, প্রণমী, ইনু, প্রীতম। বাড়িতে ঢুকেই উজ্জ্বল আর নিজাম মাহমুদ ব্যস্ত হয়ে পড়েন অতিথি আপ্যায়নে। হেল্পিং হ্যান্ডদের পর্যায়ক্রমে এটা সেটা আদেশ দিয়ে নাজেহাল অবস্থা করে ছাড়লেন। সবাই হাঁপাচ্ছে। উজ্জ্বলের 2 জন চাচি এসে শেহাকে সামলে নিল। এক পর্ব চলে গেল শেহার মুখ দেখে তার হাতে উপহার সামগ্রী তুলে দিতে দিতেই। মঈন, ইরফান ও প্রীতম সহ বাকিদের এই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে খুব একটা সময় লাগলো না। এখানে সবাই বেশ আন্তরিক। রাতের খাবারের পরে সবাই মিলে কিছুক্ষণ গল্প করলেন নিচতলায় বসে। নিজাম মাহমুদকে সবাই ধরলো একটা গাওয়ার জন্য। নিজাম মাহমুদ গাইলেন। তারপরে তিনি ব্যস্ত হয়ে পড়লেন কখন তার নাতি আর নাতি বউকে বাসর ঘরে ঢোকাবেন। বিয়ের 2 মাস কেটেছে, এখনো বিষয়টা নিয়ে ওই কপত কপতির ধৈর্য নিয়ে খেলার কোনো মানে হয় না। ইনু ইসিকে ইশারা দিয়ে বললেন, বোনকে ঘরে রেখে এসো, আমি নাতিকে পাঠাচ্ছি। ততক্ষণে উজ্জ্বল শেরওয়ানি খুলে একটা পাঞ্জাবি পরেছে আর শেহাকে পরানো হয়েছে হলুদ জমিন আর সোনালি পাড়ের একটি শিফনের শাড়ি। শুরুতেই ওকে গোসল করিয়ে মেকআপ তুলেছে ইনশিরাহ। এরপর ইনু হালকা করে সাজিয়ে দিল। খোলা চুল, ঠোঁটে হালকা লিপ গ্লোস আর চোখে চশমা, হাতে চুড়ির বদলে শিউলি ফুলের মালা। এই হচ্ছে শেহার বাসরের সাজ। ওকে বাসরের খাটে বসিয়ে ইনু, ইসি আর প্রণমী বেরুলো ঘরে। ওদের ঘুমানোর ব্যবস্থা হয়েছে দোতলারই 3টে কামরায়। প্রেরণা যেতে পারেনি। যখন বেরুবে বলে মনস্থির করলো, ঠিক তখনই এমন ঝড় শুরু হলো এবারের মুরব্বীরা আটকে দিলেন ওর যাওয়া। আর শুদ্ধটাও তাল মেলালো। এরপর প্রেরণার সাধ্য ছিল না ওকে নিয়ে বেরুনোর। শান্তনিস তলায় মন মরা হয়ে বসে আছে। মেয়েকে বিদায় দিয়ে এক দফা কেঁদে অসুস্থ হয়েছে। শেহাকে কেউ জানায়নি সে কথা। ওকে ঘিরে বসে আছে বাড়ির সবাই ওকে সান্ত্বনা দিতে। প্রেরণা ছেলেকে নিয়ে দোতলায় উঠল। শুদ্ধকে পড়াতে বসতে হবে তাই। হাতের কাছে বই নেই। আলোর কাছে চেয়ে নিল ইসির কমন ইউজের ল্যাপটপ। এরপর শুদ্ধের ক্লাসের সব অভিভাবকের সাথে যোগাযোগ করতে না পেরে শেষটায় জিহাদুল কবিরকে কল করলো সে। লোকটা প্রায়শই কল করে প্রেরণাকে। নাম্বারটা এই ফোনেই আছে। বেশি কিছু খতিয়ে ভাবলেও না প্রেরণা। তার মাথায় ঘুরপাক খাচ্ছিল শুদ্ধর পড়ার বিষয়টি। কলটা রিসিভ করলেন জিহাদুলের স্ত্রী জেরিন। প্রেরণার পরিচয় জেনে ভদ্রমহিলা কেমন গম্ভীর হয়ে বলে, শুদ্ধদের সায়েন্স সাবজেক্টের পিডিএফ তো রীতা ম্যামের কাছেই পেয়ে যেতেন। আসলে ভাবি, সবার নাম্বার আমার অফিসিয়াল ফোনে, সেটা বাড়িতে রেখে এসেছি। ভাইয়ের নাম্বারটা এই ফোনে ছিল তাই। জিহাদের নাম্বার আপনার পার্সোনাল ফোনে যে? ভদ্রমহিলার হঠাৎ প্রশ্নে প্রেরণা বিব্রত বোধ করলো। হঠাৎ বলতে চাইলো, মানে ভাই প্রায়শই শুদ্ধর খোঁজ নিতে আমাকে কল দেয়। পারল না বলতে। ওপাশে জেরিন ব্যস্ত হয়ে বলল, দিচ্ছি ফাইলটা, রাখুন।
ধন্যবাদটাও প্রেরণা বলতে পারল না। বিষয়টাতে খুবই খারাপ লাগছে তার। সে তো আর অবুঝ নয় যে সে এসব বুঝবে না। বড় বড় শ্বাস ফেলে প্রেরণা। আর কত, এই অপমান অসহনীয়। ছেলেকে রেখে উঠে দাঁড়ায় প্রেরণা। ইসির ঘরের আয়নায় নিজেকে দেখে ঘুরিয়ে ফিরিয়ে সে মোটেও অত সুন্দর না যে আর এক ভদ্রমহিলা ইনসিকিওর থাকবে নিজের স্বামীকে নিয়ে। নাকি প্রেরণার হাবভাব গায়ে পড়া মেয়েদের মতো, তাই ভদ্রমহিলারা ভাবে তাদের স্বামীকে হয়তো প্রেরণা ছিনিয়ে নেবে। কোনটা আসলে কোনটা? পিডিএফ আসে মেলে। শুদ্ধকে আধা ঘন্টা পড়িয়েছে প্রেরণা। এর মাঝে ইহান দরজায় এসে নক করলো। প্রেরণা মলিন মুখে এগিয়ে গিয়ে দরজা খুলতেই ইহান ধীরে ধীরে বলল, নিচে ডাকছে বড় মা খেতে। মিস জেনি খেয়ে নিয়েছে, আপনি শুদ্ধকে নিয়ে যান। শুদ্ধ এলো লাফাতে লাফাতে। আঙ্কেল, খাওয়ার পরে আমি তোমার সাথে বাঞ্জি জাম্পিং খেলবো। আমি ডাউনলোড করেছি গেম। ইহান ওর মাথায় হাত বুলিয়ে আদর দিয়ে বলল, আজ না বাবা, তোমার এক্সাম, মামা বকবে। এক্সাম 2 দিন পরে। আমি খেলবো খেলবো খেলবো। এইমাত্র জিহাদুল কবিরের স্ত্রীর বিষয়টি নিয়ে প্রেরণা এমনিতেই মনমরা হয়েছিল। শুদ্ধের এই জেদ দেখে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। চেঁচিয়ে উঠল শুদ্ধের উপর, একদম চুপ করবে তুমি ফাজিল ছেলে। তোমার জন্য যথেষ্ট বিরক্ত হচ্ছি আমি। অনেক অনেক বিব্রত করেছো আমাকে। সব সময় বিব্রত হতে হয় আমাকে। মায়ের ধমক খেয়ে শুদ্ধ গুটিয়ে গেল, একেবারেই চুপ হয়ে গেল। সে তো আর অবাধ্য ছেলে নয়। ইহান ছেলেটাকে কোলে নিয়ে অবাক হয়ে প্রেরণাকে দেখে নিচু গলায় বলল, একটা সহজ আবদার করেছে, যেটা সব বাচ্চারাই করে থাকে। এতে বিরক্ত হবার কি আছে? আপনার হয়েছেটা কি? জবাব দিল না প্রেরণা। শুদ্ধকে ইহানের কোল থেকে নিয়ে চলে গেল নিচে। ইহান থমথমে মুখে ঘরে ঢুকে ঠাস করে দরজা লাগায়। বিরক্ত তো তারও লাগছে। মন চাইলেও কিছু করতে না পারার বিরক্তি তার গলা চেপে ধরছে ক্রমশ। প্রণমীকে একটা ঘরে বসিয়ে রেখে এসে চলে গিয়েছে মুইনের কাছে। প্রণমী 20 মিনিট ধরে অপেক্ষা করে চূড়ান্ত বিরক্ত হলো ইরফানের ওপর। এটা অচেনা জায়গা, লোকটা জানে না প্রণমী একা থাকতে পারবে না। নিশ্চয়ই কোনো চিপা চাপাই সিগারেট ফুঁকতে গিয়েছে। এরপর হেলে দুলে ঢুকবে রুমে আর গা ছাড়া ভঙ্গিতে বলবে, চলো শুয়ে পড়ি, মেলা রাত হলো। রাগ বাড়ছে প্রণমীর। ভাইয়ার ঘরে ভাইয়া আর ভাবি কত খুনসুটি করছে। মঈন দুলা ভাই আর ইসি আপুও তাই। আর সে আরে সিগারেট খেতে তো প্রণমী বারণ করে না। সিগারেট খেয়ে এসে চুমুও খায় প্রণমীকে। তাহলে সামনে খেলে কি হয়? ওটা লুকিয়ে খেতে হবে কেন? ওনার যখন মর্জি হবে তখন দেখবে প্রণমীকে। প্রণমী না দেখুক, লোকটার অস্তিত্ব আশা করতে পারে না যখন তখন। আরো 5 মিনিট অপেক্ষা করার পরে হঠাৎ দরজায় শব্দ হতেই প্রণমী চমকে উঠল। অচেনা বাড়ি বিধায় সাবধানতা বশত জানতে চাইল, কে? ইরফান দরজা চাপিয়ে হালকা গলায় বলল, তোমার বেয়াই ইরফান মির্জা। হঠাৎ করেই রাগটা পড়ে গেল প্রণমীর। মেয়েকে রাগ দেখিয়ে বলল, তো আমার ঘরে কি ভাইয়া আপুকে ডাকবো? কেন? নালিশ করবো তাই। কি করেছি আমি? প্রণমী যেন দ্বিধায় পড়ল প্রশ্নটাতে। সত্যি ভাবতে বসলো এই লোকের নামে কি অভিযোগ আনবে। ইরফান এসে খপ করে ধরে ওকে আগলে নিল। থুতনি আলতো হাতে চেপে ধরে বলল, ভাবতে হবে না। নালিশ করার 5-6টা কারণ আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। তুমি পরে ঠান্ডা মাথায় ভেবো আমার কোন অপরাধটা পছন্দ হয়, কেমন? ওয়াশরুমে অনেকটা সময় লাগাচ্ছে এনু। এখানে আসার সময় তার স্কিন কেয়ারের যাবতীয় প্রোডাক্ট নিয়ে এসেছে পাউচে করে। সারাদিনের মেকআপ তুলে একটু আরামে রূপচর্চা করছে। ওপাশ থেকে প্রীতম ডেকে চলেছে সেই কখন থেকে। হুট করে ইনু রেগে গিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে এলো। তোয়ালে দিয়ে মুখ মুছে নিয়ে বলল, হয়েছে কি, সমস্যা কি? এমন ভাব করছো যেন আমাকে ছেড়ে ঘুমাতেই পারো না। আমি তোমার কোলবালিশ। এটা আরেক বাড়ি। এভাবে চেঁচিয়ে ডাকছো, লোক কি ভাববে? বলতে বলতেই ইনু দেখতে পেল বিছানায় প্রীতমের ল্যাপটপ। হঠাৎ করে ঢোক গিলে ইনু বলল, এটা এখানে কি করছে? আমি এখানে পড়বো না, আমাকে ক্ষমা করো, দোহাই তোমার। প্রীতম চুপচাপ তাকিয়ে আছে। ইনু বলল, ও পড়াবে না। আসলে আমাকে এতটা আতঙ্ক দিয়ে রেখেছো এই পড়াশোনা নিয়ে, সবসময় মাথায় এই কথাটাই ঘুরপাক খায়। তুমি যখন চুমু খেতেও কাছে টানো, আমার মনে হয় যেন তুমি বলে উঠবে, কালকে যে থিসিস পেপার রেডি করে দিয়েছিলাম সেটা মুখস্থ বলো জান।
প্রীতম ওর দিকে খানিক সময় চেয়ে থেকে চুপচাপ ওর হাত টেনে নিয়ে বসালো বিছানায়। কিছুক্ষণ ইনুকে দেখে উচ্ছ্বাস শব্দে হেসে ফেলে বলল, তোমার আমার কাপল পিকগুলো দেখবো এখন, সেজন্য এটা বের করেছি। বড় বড় হাঁপ ছাড়লো ইনু, যেন একটু স্বস্তি পেল। কিন্তু তক্ষুনি বাঁকা হাসলো প্রীতম, পরপর বলল, তবে হ্যাঁ, ঘুমানোর আগে 3 নাম্বার থিসিসটা মুখস্থ করে বলে তারপর ঘুমিও। কেমন যান? লবিতে নিজাম মাহমুদের সাথে দেখা। তাকে শুভ রাত্রি জানিয়ে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল ইসি। উজ্জ্বলকে শেহার কাছে পাঠিয়ে এই মাত্র সে ফুরসত পেল ঘুমোতে যাওয়ার। ঘরে ঢুকে দেখলো মঈন কারোর সাথে কথা বলছে, অফিসিয়াল ফোন। ইসি ওকে বিরক্ত না করে বিছানার এক কোণে চুপচাপ বসলো। এক দৃষ্টিতে চেয়ে রইল মঈনের দিকে। লোকটা নিজের ট্রান্সফার সংক্রান্ত ঝামেলা নিয়ে ওর কাছে ধর্ণা দিয়েছে বিগত কয়েকদিন ধরে। কাউকে বাদ রাখছে না অনুরোধ করতে, অথচ কিছু টাকা দিলেই বিষয়টা সুন্দর করে সমাধান হয়। সেই টাকাটা সে শ্বশুরের থেকে নেবে না মরে গেলেও, এটাই তার পণ। দীর্ঘ সময় আইজিপি স্যারের সাথে কথা শেষ করেই ইসিকে কাছে টানলো মঈন। মুখটা শুকনো তার। কাল খুব ভোরে এখান থেকেই চলে যেতে হবে তাকে। ইসির কপালে চুমু খেয়ে উদাস গলায় বলল, শুনছি আমাকে প্রয়োজনে মফস্বলে ট্রান্সফার করবে, তবু এখানে আনবে না। ইসি লোকটার দুগালে নরম দুটো হাত রেখে বলল। হাসলো মঈন। শুয়ে পড়লো ইসিকে নিয়ে। ওকে পরম আবেগে জড়িয়ে ধরে বলল, তুমি সেফলি আমাদের পরিবারে এনে দাও এবং কিছুটা সময় দাও আমাকে। আমি কখনোই এক জেলাতে 1 বছর বেশি টিকবো বলে মনে হয় না। এসে 64 জেলাতে যেখানে যেখানে এই মঈন ফরজে বদলি হবে, তার বউ আর মেয়েদের সাথে নিয়েই হবে। একটুও কাজ ছাড়া করবে না তখন 3 জনকে, শুধু আর কয়েকটা মাস। চুমু খেলো ওকে মঈন। বলল, এটা আমার বাবা, এটা আমার বাবা। শোল অফ গাট ফিলিং। ফুলের ঘ্রাণে মম করছে গোটা কামরা। সব দেশীয় ফুল। কড়া ঘ্রাণে মাথা ঝিমঝিম করে উঠতে চায় শেহার। ইচ্ছে করে স্নো হোয়াইটের মতো লম্বা ঘুমে তলিয়ে যেতে, কিন্তু না, এখন ঘুমিয়ে পড়া যাবে না। লোকটা কি না কি ভেবে বসবে। তাই ঘুম তাড়াতে হাত বাড়িয়ে একটা ফুল তুলে ফুলের পাপড়ি ছিঁড়তে থাকে শেহা, খুবই মনোযোগ দিয়ে। উজ্জ্বল ঘরে ঢুকে খুবই সহজ স্বাভাবিক ভঙ্গিতে। দাদুর রুমে ছিল এতক্ষণ সে, দাদুকে ঔষধ খাইয়েছে। ও ঘরে ঢুকতেই শেহা নড়ে চড়ে উঠল। উজ্জ্বল আন্তরিক হাসি হেসে হালকা গলায় বলল, তো যা ফোনে বলেছিলাম শ্রাবন্তী, রাতের এই সময়টা আমি দাদুকে ওষুধ খাইয়ে ঘরে ঢুকি। একটু দেরি হয় ঘরে ঢুকতে, তুমি কি বিরক্ত হবে? দুপাশে মাথা নাড়ে শেহা, বলে, রাতের এই সময়টা আমিও পড়া রিভিশন দিই, আপনি কি বিরক্ত হবেন? উজ্জ্বল হেসে চুপচাপ মাথা নেড়ে দরজা লাগায়। দরজা লাগাতে গিয়ে টের পায় উজ্জ্বল তার হাত কাঁপছে। ওতে হাস্যকর ব্যাপার। শেহা উঠে দাঁড়ায়। উজ্জ্বল বলে, আরে উঠে দাঁড়ালে কেন? বসো প্লিজ, যদি সালাম করতে চাও তবে আমি হতাশ হব। শেহা লাজুক হেসে বলল, না মানে আপনাকে দেখে দাঁড়ালাম। আচ্ছা বসো, বাবার সাথে কথা হয়েছে? জি। উজ্জ্বল বসলো শেহার মুখোমুখি। মেয়েটাকে দেখলো মুগ্ধ হয়ে। গত 2 মাসে দুজন কত সহজ হয়েছে। উজ্জ্বল মাঝে মাঝে রাতে ভেবেও রেখেছে প্রথম রাতে কিভাবে প্রেমময় আলাপ শুরু করবে, অথচ চোখের সামনে বউকে পেয়ে সেসব কথা ভুলে বসে গিয়েছে সে। কোনো কথা আসছে না তার। শুধু পাঞ্জাবির পকেট থেকে একজোড়া চিকন সোনার চুড়ি বের করে শেহাকে বলল, তোমার গিফট, হাত দাও। শেহা অবলীলায় হাত বাড়িয়ে দিল। চুড়ি দুটো তার গোল গোল হাতে বেশ আকর্ষণীয় লাগছে। এবার উজ্জ্বলের জন্য উপহার বের করলো শেহা। মানুষটা এই 2 মাসে প্রচুর গিফট তাকে দিয়েছে। শেহা তার নিজের জমানো টাকা দিয়ে উজ্জ্বলের জন্য একটা স্বর্ণ খচিত সাইন পেন কিনেছে। এছাড়া শেহা ভেবে পায়নি লোকটাকে আর কি দেওয়া যায়। লোকটার কাছে সব সময় একটা কলম থাকেই, এটা খুবই দরকারি হয়তো লোকটার কাছে। উজ্জ্বল
সেহাকে ধন্যবাদ দিয়ে উপহারটা তার কেবিনেটে সযত্নে তুলে রেখে বসলো। ঘড়ির কাঁটাই তখন 12টা বেজেছে। সেহা ঘড়ির দিকে তাকাতেই সংকোচে গাঢ় হলো। বেশ রাত হলো, এখন কি করবে সেহা? ঘুমিয়ে পড়বে? লোকটার কাছে জানতে চাইবে এখন তারা ঘুমাবে কিনা। সেটা কেমন দেখায়? বিয়ের 2 মাস পেরিয়েছে, এখন এত নখরা করার কোনো মানে আছে? নেই তো। উজ্জ্বল যেন পড়তে চাইছে সেহাকে। সেহার সংকোচকে হঠাৎ বেশ স্বাভাবিক গলায় বলে উঠল, যদি এখনো তুমি হঠাৎ বলে ওঠো তুমি কাউকে ভালোবাসতে, তাকে ভুলে মনের সমস্ত খারাপ লাগা সরিয়ে আমাকে সহজভাবে মেনে নিতে আরো 2 দিন সময় চাও, তবু আমি মাইন্ড করব না। সেহা হোঁচট খেল। পরপর নাটকীয় ভঙ্গিতে বলল, ওমা, এত ভালো আর উদার লোক আপনি? হেসে ফেলল উজ্জ্বল। সেহার নাক টিপে দিয়ে বলল, না, আমি সাইকোলজিস্ট এবং আমি মোটেও চাই না আমি আমার বউকে যখন প্রথম ভালোবাসবো তখন সে তার কোনো এক্সপেক্টসের কথা মাথায় আনুক। সেহা হাসছে লজ্জা পেয়ে। নাক ডলতে ডলতে বলছে, এক্স বুঝলাম, ফেক্স কি? এটাও এক্সের প্রজাতি? হ্যাঁ, একটা হলো এক্স, 2 জন হলে এক্স ফেক্স। আপনার শুনেছি 3 জন ছিল প্রেমিকা, তবে সেটা কি হবে? এক্স ফেক্স টেক্স? উজ্জ্বল হাসতে হাসতে বলে, দাদু কাউন্ট করতে ভুল করেছে, আমার 5 জন ছিল প্রেমিকা, তাহলে সেটা হবে এক্স ফেক্স টেক্স মেক্স রেক্স। সেহা মুখ চেপে হাসছে। লোকটার মাঝে একটা দুষ্টু বাচ্চা টাইপের ব্যাপার আছে যেটা সেহা বরাবর উপভোগ করে। হঠাৎ হাসি থামিয়ে সেহা ধীরে ধীরে বলে, হ্যাঁ নেই, এমন কেউ নেই আমার। এক্স ফেক্স টেক্স মেক্স রেক্স কিছুই নেই আমার। আপনাকে আপন করতেও অসুবিধা নেই, নেই আমার কোনো অতীত নেই। উজ্জ্বল চুপ করে দেখতে লাগলো মেয়েটাকে। সেহা চোখ নামিয়ে নেয়। সত্যি বলতে সেহা বহুবার চেয়েছে উজ্জ্বলের সাথে রাগী মির্জার কথা বলে দিয়ে একটু হালকা হতে, তবে সেহা পারেনি, কখনো পারবেও না। কি লাভ হবে? লোকটার সাথে দাম্পত্যে ওই তথ্যটার আদেও কোনো দরকার আছে? অযথা ঝামেলা হবে। সেহা নিজের আবেগ তাড়িয়েছে, এটা সেহা জানে। তবে সংসার জীবনে কখনো মনোমালিন্য হলে লোকটা যদি সেহার অতীত টেনে হীনমন্যতায় ভোগে, যদি কখনো লোকটা মনে মনে এটা ভেবে কষ্ট পায় যে সেহা হয়তো তাকে প্রথম আবেগের মতো ভালোবাসতে পারছে না, তখন আর সবার মতামত কি সেহা জানে না? তবে সেহার মত হলো কিছু গোপন কথা, যেগুলো সবসময় গোপন রাখাই উত্তম। কোথায় যেন পড়েছিল সেহা, কিছু গোপন কথাকে শাড়ির মতো ভাঁজ করে আলমারিতে তুলে রাখতে হয়, কাউকে দেখাতে হয় না। সেহাও ওটাই করবে। সেহার অন্যমনস্কতা কাটলো গালের শক্ত হাতের স্পর্শ পেয়ে। সেহা গলা খাকারি দিয়ে গুটিয়ে গেল। উজ্জ্বল নরম গলায় বলল,